আচ্ছা, মানিক মজুমদার আজকে 150তম স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকা পরিষদের মাসিক পাঠচক্র, তো ও হাস্য কৌতুকমূলক একটি অনুনাটিকা পাঠ করবে। মানে ওর কাছে আমরা অনুগল্প পেয়েছি, সিরিয়াস অনুগল্প, কিন্তু আজকে একটা হাস্য কৌতুক ধর্মী অনুনাটিকা পাঠ করবে মানিক। নমস্কার। আমি কোনোদিন হাস্য কৌতুক লিখিনি, প্রথম লেখার চেষ্টা করছি। জানি না কেমন হয়েছে, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তো হাস্য কৌতুক বলার আমি একটা নতুন ক্যারেক্টার বানাচ্ছি নিজেকে, যার পোশাকি নাম জোনাকি। আর আজকে যে হাস্য কৌতুকটা আপনাদের সামনে পরিবেশন করব, তার মূল বিষয়বস্তু হলো আমি আশাবাদী। জোনাকি আমি, যদি কাউকে আলো না দিয়ে থাকি, অন্তত নিজের অস্তিত্ব বজায় রাখি। আমি ভাই খুব আশাবাদী ছেলে। এই তো সেদিন আম গাছ থেকে পড়ে গেছে, কাঠ ভাঙতে গিয়েছিলাম, বা পায়ে হাড়টা বোধহয় ভেঙে গেছে, কিন্তু আমি হাসছি কারণ গাছ থেকে আমি পড়েছি, ঠিক আছে, যদি গাছটা আমার উপরে পড়তো। তা আমার পড়া দেখে পাশ থেকে এক দার্শনিক চেতা মানুষ ছুটে এসে, শোনো, পড়া জীবনের ধর্ম। পাহাড় থেকে ঝর্ণা পড়ে, আকাশ থেকে বর্ষা পড়ে, গাছ থেকে ফুল পড়ে, যে পড়েনি সে কখনো উঠে দাঁড়াতে পারে না। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোটাই হলো জীবনের মূল লক্ষ্য। জীবনের লক্ষ্যে পৌঁছানোটা খুব জরুরি, তাই কষ্ট মষ্ট করে উঠে দাঁড়াতে চেষ্টা করছি। এমন সময় পাশ থেকে একটি ছোট্ট ছেলে বলে উঠে, হায় হায়, খালি মেয়েরাই পড়ে। আমার মা তো সকাল থেকে পর পর লাগিয়ে রাখে, এই দার্শনিক জ্ঞানটা তাকে দেওয়া বাকি আছে। তো অনেক কষ্টে সৃষ্টে তার কাছে গেলাম, গিয়ে কানে কানে বললাম, গঠনগত ইমারতের আকাশ থেকেও পড়ে, বিয়ের পরে ফাঁদে পড়ে, ডিভোর্সের সময় কোর্টে পড়ে, পাহাড় থেকে ছেলেরাও পড়ে, কিন্তু ওরা গোপনে পড়ে কিনা তাই কেউ টের পায় না। আমি কিন্তু আশাবাদী ছিল, ও সব কিছুতে ডরাই না। আর হ্যাঁ, গাছ থেকে ফলও পড়ে। একবার ফল পড়েছিল নিউটনের মাথায়। ভাই রে, সে যে কি ফল, কোন তিথিতে ছিল, ছ্যাঃ ছ্যাঃ। হ্যাঁ, না না দিদি, এ অন্য তিথি, এ ভালো তিথি, ভালো। মহাকর্ষ আবিষ্কার হলো, F=g/m/r², যেখানে g সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বিশ্বাস করুন, 4 ঘন্টা ধরে আমাদের নানটু পড়ছে, এখনো তার মুখস্থ হলো না। কিন্তু আমি খুব আশাবাদী ছেলে। মহাকর্ষ বুঝুক বা না বুঝুক, এর পরিসরও জানুক বা না জানুক, ওর মুখস্থ হবে, পরীক্ষায় আসবে, ও লিখবে, রেজাল্ট পাবে, আর সেই রেজাল্ট মেলায় গেলায় ঘুগনি বিক্রি করতে কাজে আসবেই। ইদানিং আমি একটু পড়াশোনা করছি, চাকরির পড়াশোনা। হঠাৎ শুনি নিট পেপার লিক তো লিক, এত মাথা ব্যথার কি আছে, তালি মারলে দিব্যি চলবে। আমি বলি কি তো, আচ্ছা। আবার শুনি যে বাজারে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। আমি বলি কি, অল্প দোকানদারদের ধরে কি লাভ, বেশি সংখ্যক খরিদ্দারদের ধরে নাটক করতে করতে বছর ঘুরে যাবে, আর বাজারে ততক্ষণে নতুন প্রশ্ন, ব্যাস এসব। আচ্ছা, চাল আর কাপড়, মাঝে আবার শুনছি চাল আর কাপড় আলাদা করা যায়নি বলে ঢাকি সহ বিসর্জন দেওয়া হয়েছে। তাতে কি বা এসে যায়, তাতে কি বা এসে যায়। আমি বলি কি, আমি খুব আশাবাদী ছেলে, এইরকম কাজ বছর বছর হবে, আসছে বছর আবার হবে। এই তো সেদিন আমি ভাবছিলাম যে একটা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একটু ভুল হলো। আমি কিন্তু খুব আশাবাদী ছেলে, আশায় আশায় আমার 28টা বছর চলে গেল, আরো 28টা বছর চলে গেল। আমি কিন্তু পড়াশোনা ছাড়বো না, আমি কিন্তু পড়বো ডিজে বালে বাবু গানা বাজাবে। এটা কার লেখা? বলিউডের কোন অ্যাক্ট্রেসের হাইট কত? ভাই, পড়বো না, জিডির প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের। পরীক্ষা পরীক্ষার কাটা 80% ছাড়িয়ে গিয়েছে। যে গতিতে উপরে উঠছে,
পরীক্ষায়, সামনের পরীক্ষায় কাটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে গেল অবাক হওয়ার কিছু নেই। এই মতো অবস্থায় আমার পাশের বাড়ির কাকু অনু আর প্রেরণার সাথে আমার কাছে আসে। সাথে আমার কাছে এসে খোঁচা মেরে বলে, কি রে বুঝলো, একবার ভাবি আমি কি করে বলি কাকুকে, এই কোষ্ঠকাঠিন্য সহজে হয় না, একবার বলে সে শান্তি প্রকাশ করা যায় না। এই তো সেদিন একটি বাচ্চা ছেলে মোবাইল দেখছে আর হাসছে। আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, মোবাইলটা কেড়ে নিয়ে হঠাৎ দুটো চল। ঘন্টা দুয়েক পর তার বাবা ছেলেটিকে নিয়ে আমার কাছে এসেছে। তুমি মেরেছো কেন, তুমি কে? ছেলেটি কাঁদতে কাঁদতে বলছে, আমি কিন্তু কিছু করিনি, আমি ডার্ক কমেডি দেখছিলাম। আমি বললাম, কাকু আপনি জানেন আপনার ছেলে কি দেখছিল? কি দেখছিল? আপনি কি এটা এরপরে কিছু মনে করবেন? কি মনে করব? কি বলছো? আরে কি বলছো? ডার্ক কিনা ক্লিন বুঝি না, তবে হাস্য কৌতুকের জন্য বিষয় লাগে, অশ্লীলতা নয়। আর আমি অশ্লীল কৌতুক না শুনি না কাউকে শোনাই। আমি জোনাকি, কাউকে ভালো না দিতে পারি, নিজের অস্তিত্ব বজায় রাখি। আমাদের সমাজটা ধ্বংসের পেছনে যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অশ্লীলতা। এই অশ্লীলতা দূর করার জন্য মানসিক চটটা আমি মারলাম, বাস্তবিকটা আপনার উপর ছাড়লাম। নমস্কার। আমি বলছি আশাবাদী, এই যে বলছে আমি আশাবাদী, এই কথাটা একটা বড় কথা। আমরা তো সহজেই হতাশ হই, সবকিছু ছেড়ে দিই। এবার সে যা কিছুই ঘটুক না কেন, হয়তো তার খারাপ লাগছে, হয়তো সে মেনে নিতে পারছে না, তবুও মনে হচ্ছে যে আমি আশাবাদী। এইটাই গল্প, যেটা দিদি ওই জায়গাটায় যখন পড়ে গেল, তারপরে দার্শনিক বলল, তারপরে একটা মেয়ে এলো, না বাচ্চা ছেলে, ওই জায়গাটায় বাচ্চা ছেলে যখন আমার মা পড়ে যায়, পর পর লাগিয়ে ওই জায়গাটায় ছেলে না, এমনি ঠিক আছে, সব থেকে ভালো লেগে গেল উপমাগুলো। আর ওই যে কোষ্ঠকাঠিন্যের যে কথাটা তুমি দিয়েছো, তাছাড়া এখন যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, যে শুধুমাত্র বিভিন্ন রকম দুর্নীতি, বেকারলি, যুব সমাজের হাতে কাজ নেই, তাদের যে কি দুঃখজনক ভয়াবহ পরিস্থিতি আরো ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং সেটাকে তুমি এত সুন্দর করে কৌতুকের মাধ্যমে তুলে ধরো, এমনি বলা আর কৌতুক করে বলার মধ্যে টুকটাক পার্থক্য। এটা একটা বিশাল কৃতিত্ব তোমার এই নাটকে পেয়েছি, লেখনীতে অসাধারণ লেগেছে। রচনা বলে কিছু শব্দ, কিছু বাক্য, সেটা হয়তো আমাদের হাসির খোরাক দিয়েছে। তার মধ্যে কিছু বাক্য, কিছু শব্দ এমন কিছু আছে যাতে আমাদের চাকরি মারার মতনই যথেষ্ট। যেমন ঠাকুর সামনে বিসর্জন, নিটের প্রশ্ন পাঠ, এগুলো তো আমাদের কাছে চরম আঘাত। সেগুলো যে রঙ্গরচনা মানেই তো তাই। 150তম স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকা পরিষদের মাসিক পাঠচক্রে তিনি আজকে কবিতা পাঠ করবেন। দিদি আজকের কবিতা ভালো আছে। কেমন আছেন, এই প্রশ্নের উত্তরে ভালো আছি বলতেই অনেকেই অসম্ভব রকমের বিরক্তি প্রকাশ করে ফেলে। কেমন যেন বেশ খুশি খুশি মুখটা বেজার হয়ে যায়। আওয়াজটা চলে আসবে। মনে মনে বলতে থাকি, উমা এ কি উত্তর, এ আবার হয় নাকি? এড়িয়ে যাওয়ার চেষ্টা। এ যুগে কেউ ভালো আছে? হতেই পারে না। আসলে মশাই, এমন একটি উত্তর ফস করে আপনি দিয়ে ফেলেছেন যে উল্টো দিকের মানুষটার কয়েক হাজার প্রশ্ন জলাঞ্জলি গেল। পরামর্শ দেওয়ার মোক্ষম সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। দিলেন তো জল ঢেলে সবটাই। কি যে করেন না! আপনার কি উচিত ছিল না ওদের একটু মনোরঞ্জনের সুযোগ করে দেওয়া? তাই ভালো থাকলেও চেষ্টা করবেন একটু ভালো না থাকার ভান করা। আরে মশাই, একটু না হয় রবর দেখলেন, অন্যকে ভালো রাখার
একটা দায়িত্ব আপনার আছে কিনা? হ্যাঁ মানিক বলো। ঠিক আছে। কবিতাটি খুবই সুন্দর লেগেছে আর খুব বাস্তবিক লেগেছে। আজকের অন্যান্য কবিতায় যে লয়টা ছিল, আজকের কবিতা মনে হলো একটু ব্যঙ্গাত্মক আর খুবই সুন্দর, রম্য রম্য মনে হয়েছে। দাদা অমর দা। ভালো লেগেছে দাদা, ভালো লেগেছে। বাস্তবতাকেই হেয়ালির মোড়কে রাখা বাহ। হয়েছে। দিদি ছোট ডলে দি। একই তো ব্যাপার, বোঝাই তো যাচ্ছে যে কেউ অন্যের ভালো শুনতে চায়। যদি একটুখানি মুখটা কেসে করে বলে ওই চলে যাচ্ছে, কি আর বলবো, এখানে ব্যথা ওখানে যন্ত্রণা, অমুক আত্মীয় অমুকে, সেগুলোই আমরা শুনতে ভালোবাসি। সেইটাই মানে সেটা না বলে অন্যকে ভালো রাখা। বাবু বলবি তো না পরে? আচ্ছা পরের বার। আচ্ছা এবার হচ্ছে দেবাদা আপনি এখানে চলে আসুন এবং এখানেই বসবেন। মানিক চেয়ারটা এখানে নিয়ে চলবে, আপনি এখানে আসুন। ভালো লেগেছে। আপনি যদি বলুন না আমি দেবাদা হয়ে যাবো একবারে বলছি। এবার আপনাদের এইদিকে বসাবো, তাহলে ওইদিকে ঠান্ডাটা কম লাগবে। এইদিকে বললে তোমার মঞ্চের উপর বসে আছি, মঞ্চের না না উপর- এখানে বসাবো তো। হ্যাঁ। আপনি নাট্যমঞ্চ দাপিয়ে বেড়ান, পাশাপাশি লেখা এবং বিভিন্ন আলোচনা চলছে। দেবাদা। এটা কবিতা নয়, ছড়া। ছড়ার নাম হচ্ছে অনশন। হুঙ্কার দিয়ে রাজা বসেন সিংহাসনে, কে যেন প্রতিবাদ করে বসেছে অনশনে। কারো কি কিছু চুরি গেছে? তবে এমন তর কেন? প্রতিবাদ, বিরোধ, মিটিং, মিছিল, মন্ত্রী তুমি থেকো না যেন। এদের শুধু চাই চাই দিতে হবে, এই শুধু করে রব। অনশনে বসেছে যে, বুলডোজারে ভেঙেছে কি তার ঘর? মন্ত্রী মশাই ফিস ফিসিয়ে বলেন রাজার কানে, প্রশ্ন ফাঁস হয়েছে যে, এটা তো সবাই জানে। এটা দিচ্ছি ওটা দিচ্ছি, এতেই থাকো না মেতে। প্রশ্ন ফাঁসে নজর কেন, কি আসে যায় তাতে? ফাঁসের গেরোই পড়ে যদি ফাঁস লাগিয়ে দেয়, শুয়োর গরু বাংলাদেশ পাকিস্তান এত কিছু থাকতে অনশনে বসতে হবে শুধু শুধু মরতে। বাহ, সাম্প্রতিক উল্টে যাবে ওই জায়গায় একটু সুর কাটছে না, ছন্দ কাটছে না, শেষ লাইনটা একটু ছন্দ কাটছে না, এই দুটো জায়গায় কিন্তু ভালো ছন্দ রয়েছে। ঠিক ধরেছেন, আমারও লেগেছে। দিদি হ্যাঁ, সুন্দর একদম প্রাসঙ্গিক কবিতা। মানিক। আমার খুবই ভালো লেগেছে। ছড়া পড়তেও খুব ভালো লাগে, আর ছড়া যদি এরকম বাস্তবিক হয় তাহলে তো আরো ভালো লাগে। আর আমার কেমন যেন মনে হচ্ছে লঙ্কায় বোধহয় রাবণই যায়, রাম বোধহয় কোনোদিন যায় না। মানুষ বদলায়, প্রশাসন বদলায়, মন্ত্রী বদলায়, কিন্তু মানুষের অবস্থার হেরফের কিন্তু কম হয়। সে শিক্ষার্থী বলো আর শ্রমিক শ্রেণী বলো। আজকে আমরা বলতাম যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভুলিনি। প্রসঙ্গক্রমে আমি বলি যে অরণ্য পত্রিকার গত বছরের প্রচ্ছদ ছিল যে সমস্ত দেবদেবী রঙিন, কিন্তু সরস্বতী সাদা কালো। তার মাথার মুকুট ছিঁড়ে মিনার তার ছিঁড়ে গেছে, মাথার মুকুট খসে গেছে। দুঃখিত মনে তিনি দাঁড়িয়ে আছেন। ভুলুণ্ঠিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষকরা বসে আছেন রাস্তার প্ল্যাকার্ডে। এটা ছিল অরণ্য পত্রিকার প্রচ্ছদ। আমরা এতদিন চেঁচিয়ে এসেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভুলুণ্ঠিত, বাংলা ভাষা ভুলে যাচ্ছি। আজকেও একজনের উত্তরে আমি লিখলাম যে সে বলছে যে খুব তার অসুবিধা হয়েছে যে পড়তে পারেনি, বামফ্রন্ট এক সময় বা ইংরেজি বন্ধ করে দিয়েছিল বলে পড়তে পারেনি ইংরেজি, তাই আসছে ফটফট করে ইংরেজি বলতে পারে না, তার অসুবিধা হচ্ছে। এটা তার অভিযোগ, তাতেও আমি দিলাম, সেটা আমি পরে আসছি। আচ্ছা সংক্ষেপে দিদি, না শেষ হবে না, অল্প করে বলতে হবে। তাই বললাম যে আমরা এতদিন মনে করে এসেছি রাজ্যে বাংলা ভাষা ভুলুণ্ঠিত,
কিন্তু আজকে যে চিত্র আমাদের সামনে চলে এসেছে এই নিজের প্রশ্ন পাশ হওয়া নিয়ে, সেই চিত্র মানে নিদারুণ চিত্র। কত এই নিজের পরীক্ষার্থীদের পেছনে মা বাবারও কত পরিশ্রম থাকে, তাদেরও কত পরিশ্রম থাকে, কত আশাকাঙ্ক্ষা থাকে। সবচেয়ে বড় কথা যে আমরা তো আমাদের দেশে কিছু জুয়েল ছেলে মেয়ে কিছু তৈরি করতে পারবো, সেই আশাতেই তো নিটে যারা পরীক্ষা দেয় সেরকম ছেলে মেয়েরাই তো পরীক্ষা দেয়। তাদের মেধাকে যদি তারা এদেশে থাকে সেটাও একটা প্রশ্ন, আমাদের কাজে লাগাতে পারবো, দেশটা উন্নত হবে কি করে? তার রন্ধ্রে রন্ধ্রে যদি এই দুর্নীতি থাকে, রন্ধ্রে রন্ধ্রে যদি এই অন্যায় থাকে, এই অবিচার থাকে, তাহলে তো দেশ ক্রমশ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। ব্যাস সব তবে এটা- এই বার্তা যে এরম যেন না হয়, খুব সংক্ষেপে বলুন, নাম এটা শেষ হবে খুব না। আনন্দের যে আমরা যৌবনের ঋতু দেখে মনে হচ্ছে, যতবার টিভিতে দেখেছি ততবার ওই লাইনটা মনে এসছে যে আমরা যৌবন কিভাবে আমরা যৌবনের ঋতু, আমাদের ছেলেমেয়েরা প্রতিবাদ করতে জানে। আচ্ছা, তাহলে যেটা আমি বলছিলাম, কেটে দাও দিদিরটা, আবার আমারটা শুরু করো। মুশকিলটা হয়, এবং যেটা যারা আমরা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করছি একটু জানবার চেষ্টা করছি, যে যাদের যন্ত্রণা, যারা আত্মহত্যা করছে, সেই যন্ত্রণায় অন্য যে দেশগুলো থাকে, যেহেতু আমার দেশ উঠে আসছে বিশ্বের 3য় নম্বরে, তারাই সুযোগটা নিল, নিয়ে আমার দেশটাকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো হয়ে যাবে না তো? সব আন্দোলন, ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে যাবে না তো বিদেশের হাতে? অন্য জায়গা, সব জায়গায় যেটা হয়েছিল এটাও কিন্তু সেরকম হয়ে যাচ্ছিল। তাহলে এটা তো আমাদের দূরদর্শিতার কথা ছিল, যে আমাদের দুর্বলতার সুযোগ ধরেই তো বাইরের লোক আসবে। আমি আজ 150তম স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকার পাঠচক্রে আজকে কবিতা বলবেন? কবিতা কবিতা পাঠ করে শোনাবেন আমাদের সম্পাদক ডক্টর দীনবন্ধু বিশ্বাস। সমাজ থেকেই তো উঠে আসা যন্ত্রণা ভেতরে কোথাও বাসা বাঁধে, তা থেকে বিচ্ছুরিত কলম আচরে। কবিতাটা 25/7/2026 লেখা, 3-5-7 দিন আগে। কবিতার নাম আর কতবার কালিদাস। আমরা আরশোলা, আমরা জেনজি, অদম্য দস্যি দামাল, আমাদের ক্ষোভের তোড়ে উন্মত্ত শক্তিতে কাবু মন্ত্রী শান্তি পরিষদ, বুঝে নাও আমাদের প্রকৃত ক্ষমতা। কিন্তু একটু কি ভেবে দেখেছি, অল্প বয়সের এই আবেগ, এই অদূরদর্শী দস্যিপনা, এ তো দুধের কড়াই উতলে ওঠা ফেনা। আচ্ছা, সত্যি কি এর কোনো পুষ্টিগুণ আছে? হঠাৎ আশ্রে পড়া সুনামি, ক্ষণিকের উত্তালতা অবশেষে মিশে যায় শান্ত স্রোতে। একবারও কি গভীর বুদ্ধিতে ভেবে দেখবে না, এই উন্মাদনার নেপথ্যে লুকিয়ে কি নেই জিওপলিটিক্স বা অদৃশ্য ডিপ স্টেট? কে বা কারা ইন্ধন যোগাচ্ছে পেছন থেকে? ককরোচ আন্দোলন হাইজ্যাক হয়ে যাবে না তো চীন আমেরিকার হাতে? আমরা নিজেরাই মাতিনিত আপন ঘর ভাঙনের কাজে। আপন বাড়িতে বাবা মার শাসনে রুষ্ট হয় কখনো কিশোর ছেলে, রাগের মাথায় ঘর ছেড়ে অনিশ্চিতের পথে পাড়িও দিই বটে, তারপর হারিয়ে যায় তার সব ভবিষ্যৎ। এ জগৎ সংসার, এই দেশ, এও তো বিশাল পরিবারই। আবেগী ককরোচের দলে মিশে আমরাও এমনই গল্প হয়ে যাচ্ছি না তো? আমাদের এই আস্ফালন, এই হুঙ্কার প্রতিবেশী নিঃশব্দ কুমতলবের মেতে তোলে না তো আমাদের যুবকগুলোকে? ভ্রুকুটিত সংসারের ধর্ম, ভুল ত্রুটিত সংসারের ধর্ম। দেশ বা রাজ্য চালাতে অভাব অভিযোগ অনুযোগ অনিবার্য, কিন্তু দিনের শেষে এ তো আমার দেশ, আমার জন্মভূমি। এত বিশৃঙ্খলা, এত ভাঙচুর, এই অগ্নি সংযোগ, বিষে ভরা গালাগাল আর স্লোগানের গর্জন, এ কি মাতৃভূমির প্রতি সমর্পণ, নাকি তাদের মূল শুদ্ধ উপড়ে ফেলার আয়োজন?
একবার জিরিয়ে নিয়ে ভাবুন তো, যে ডালে বসেছি সেই ডালই কেটে কালিদাস হয়ে যাচ্ছি না তো? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আরো কত কত পৃথিবীর সর্বত্রই একই নাটকের পুনরাবৃত্তি। শেষ পরিণতিতে পৌঁছে তারাও কি আজ ওই একই হায় হুতাশে বলছে না, হায় যে ডালে বসেছি সেই ডাল কেটে আর কতবার কালিদাস হব, আর কতবার, আর কতবার। ওইটা পড়েছি তো ফেসবুকে। যদি কোনো গাছ পুরনো হয়ে যায়, সেটা ভেঙে পড়ার আশঙ্কা থাকে, তাকে ভেঙতেই হবে, নতুন চারা গাছ দিতে হবে, নতুন ভাবে তৈরি করতে হবে। এই জন্যে ওইটা ভেঙে গেল, ওইটা তা হয়ে গেল, আমাদের দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। এরা ওই যারা ওই মধ্যবিত্ত সম্প্রদায়ের ভাবনার লোকেরা এই কারণে ভালো করার থেকে ব্যাপারটা লোক দেখানো হয়ে গেছে ব্যাপারটা। তারুণ্যটা এমন এমন একটা যে জায়গা, আমি ভালোটা করছি সেটা এক কাজ, আর লোক দেখাচ্ছি সেটা কি? আর একটা কি ওই যে বাড়ি গল্পটা বললাম, এই যে একটা চিন্তা কি না, একজন পোস্ট দেখলাম, তিনি আজ 15 বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছেন, কলকাতার 4টি করে সংখ্যা বেরো, আর সেই সংখ্যাতে এই দীনবন্ধু পত্রিকার মধ্যে প্রবন্ধ ব্যাপারটা আলাদা থাকে, গল্প প্রবন্ধ কবিতাটা আলাদা থাকে। বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে তিনি অনুষ্ঠান করে বেড়ান। তিনি একজন সাহিত্যিক, তিনি নিজেও লেখেনও ভালো, এবং তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন যাদবপুর রানীকুঠি, টালিগঞ্জ রানীকুঠি। ওনার একটা পোস্ট দেখলাম, আমি বুঝতে পেরেছি, আমিও বিকালবেলাতেই এই পোস্টটা দেখলাম। এবার প্রশ্নপত্র ফাঁস, এটা তো একটা দুর্নীতিরই অঙ্গ। সেই দুর্নীতি হতে 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 মানুষ সইতে সইতে এমন একটা জায়গায় যায়, তখন আর তার মেজাজ মর্জি ঠিক থাকে না। ব্যাপারটা এটা হচ্ছে তাই। এবং তখন ঝাঁপিয়ে পড়ে। সেইটাই কবিতাটা যেটা হয়েছে বক্তব্য আকারে, অর্থাৎ এটা সেইটাকে উপস্থাপনা করাই একটা কবিতা। এ যেন দেনা পাওনার মতো, এ খণ্ডাবে কে? দাতা থাকলে গ্রহিতাও থাকবে, গ্রহিতা থাকলে দাতাও থাকবে। তবে গ্রহিতা দাতা জন্মদাতা, তবে গ্রহিতা দাতার জন্মদাতা না দাতা গ্রহিতার জন্মদাতা? এ ব্যাপারটা বড়ই ঘোলাটে, বুঝে ওঠা বড়ই মুশকিল। দেশের বড় বড় দার্শনিকরাও তাদের মতের সমন্বয় ঘটাতে পারেননি। একজন এক এক মত প্রকাশ করেছেন, যার মধ্যে একটা বিরোধ রয়েই গেছে এখনো। এ যেন হাতের বাইরে, তাই সবটাই যেন প্রকৃতি নির্ভর হয়ে আছে, যা মানুষের এক দ্বিমতের প্রকাশ প্রতিনিয়ত ঘুরপাক খেতে থাকে। হয়তোবা এতে কোনো অলৌকিক শক্তির হাত আছে। এদেশের মানুষের এমন বদ্ধমূল ধারণাও বেশ মজ্জাগত। আগে এই 4-5 দশক আগেও গ্রামগঞ্জ শহরে কোথাও কোনো কাঙালি ভোজন বা কোনো পুজো পার্বণে মৎস্য ফলে বিনা আমন্ত্রণে লজ্জা শরমের মাথা খেয়ে একবেলা বাড়ির ভাত বাঁচানোর তাগিদে এসব ভোজনে দলে দলে মানুষ সামিল হতো। 1.5-2 কোষ পথ হেঁটে বাচ্চা কাঁখে একটা বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে সেই তেঘরে মানিকডিহি, কদমপুর, মোল্লাবের, বাতনার দাসপাড়া ও অন্যান্য গ্রাম থেকে দলে দলে মেয়ে পুরুষরা আসতো এই বড় বাজারের পুজো গুঁড়োর মৎস্য খেতে। এ কি শুধু পুজোর ভোগ মৎস্য বলে? না, বাড়ির একবেলা ভাত বাঁচানোর তাগিদও ছিল। তবে গল্প পেলে আমি কিছু চরিত্র পেতাম, একটা কাহিনী পেতাম, সেই কাহিনীটা চরিত্রগুলোকে এগিয়ে নিয়ে যেত, একটা পরিণতি ঘটতো, তার মধ্যে অনেক রকম বলে দিতে পারতেন আপনি স্বাধীনতা। কিন্তু এটা তো আমার প্রবন্ধ বলে মনে হয়েছে। প্রবন্ধ খিদে গল্পের নাম, আচ্ছা ভুল হয়ে গেল, এটা প্রথমে খিদে বলাটা। আর ছোট্ট আবার চুরি করেছে। গোবিন্দর খাবারের দোকানের সামনে ভিড় দেখে বুকটা ধক করে উঠেছিল। একটু খেয়াল করেই শুনতে পেলাম ছোট্টুর কান্না জড়ানো গলা। রাগ আর কষ্ট মিশেল হয়ে গেল আমার মুখের মধ্যে। এই ছেলেটাকে কিছুতেই বুঝিয়ে পারা যায় না, অভাব না স্বভাব বুঝতে পারি না আমি। একবার ভাবলাম অন্য রাস্তা দিয়ে বাজারে চলে যাই,
কিন্তু অনিচ্ছা সত্ত্বেও পা দুটো ওদিকে এগিয়ে গেল। ছেলেটাকে যে বড্ড ভালোবাসি। আসলে একদম 1 বছর বয়স থেকে দেখেছি যে ওর 1 বছর বয়সে ওর বাবা যখন ওকে আর ওর মাকে ফেলে রেখে রামচতুরের বিধবাকে নিয়ে পালিয়ে গেল, তখন অসহায় বিনিকে আমাদের বাড়িতে সারাদিনের কাজের লোক হিসেবে রেখে বিনিকে ওর ছেলে ছোট্টুকে বাঁচিয়ে রাখার একটু সুযোগ করে দিয়েছিল আমার স্ত্রী রেণুকা। আমিও তখন চাকরি করি। এই ব্যবস্থা বহাল ছিল 6 বছরেরও বেশি সময়। তারপর হঠাৎই একদিন ছেলেকে যাতে পোকামাকড় না কামড়ায় সেই জন্য নিজের ঘরের উঠোনের জঙ্গল সাফ করতে গিয়ে নিজেই সাপের কামড়ে মারা যায় বিনি। ছোট্টু তারপরেও বেশ কিছুদিন আমাদের কাছে ছিল, কিন্তু ছেলের বিয়ে এবং তার 2-3 মাসের ব্যবধানে আমার অবসর গ্রহণের পর ছোট্টুকে আমাদের কাছে রাখা নিয়ে বেশ আপত্তি উঠতে শুরু করলো। এই বাজারে একটা ছেলেকে অকারণে পোষার কোনো মানেই খুঁজে পেল না ছেলে আর বৌমা। আমার চাকরিটা ছিল বেসরকারি। অবসরের সময় পাওয়া সামান্য কিছু টাকা ছিল আমাদের নিজস্ব সম্বল। সুতরাং আমার বা রেণুকার কারো গলায় জোর ছিল না ছোট্টুকে রাখার জন্য সওয়াল করার। বাজারে সবজির বড় দোকানদার কানাইয়ের কাছে 6 বছরের ছোট্ট ঠাঁই হলো কনিষ্ঠ কর্মচারী হিসেবে। সেখানে সে দুবেলা যেমন ভাত খেত, তেমন মারও খেত বিস্তর। বড় দোকান বলে ঝন্টু নামে আর একটি কর্মচারীও ছিল কানাইয়ের। ছোট্টুর কাজ ছিল ঝুড়িতে আলু, পটল, লঙ্কা, টমেটো তুলে এগিয়ে দেওয়া। কিন্তু কাজটা বেশি সময় ঠিকঠাক করতে না পারা ঝন্টুর মার এবং বিশ্রী গালাগাল যুক্ত তার কপালে। আমি বাজারে গেলে ছোট্ট আমার কাছে ছুটে আসতো চোখে জল নিয়ে। আমি তাকে পাশের তেলেভাজার দোকান থেকে কখনো একটা চপ বা 2টো ফুলির সাথে ছোট 1 টাকা মুড়ি কিনে দিলে তার মুখে যে হাসি ফুটে উঠত, সেই হাসি আর ওর কুকুরাসে খাওয়ায় আমায় বুঝিয়ে দিত যে ও কতখানি ক্ষুধার্ত। সে কথা শুনে রেণুকারও চোখে জল এসে যেত। হঠাৎ একদিন বাজারে গিয়ে শুনি আগের দিন কানাইয়ের দোকান থেকে ছোট্টু একটা 10 টাকার কয়েন চুরি করে পালিয়েছে। ব্যাপারটা আমার কাছে খুবই অবিশ্বাস্য, কারণ আমাদের বাড়িতে ছোট্ট সর্বত্র অবাধ গতি ছিল। মনের বলে রেণুকা টাকা পয়সা যেখানে সেখানে ফেলে রাখতো, কোনোদিন 1 টাকাও সরেনি সেখান থেকে। আজ পরিস্থিতি কি ওকে চোর বানাচ্ছে? কিন্তু মাত্র 10টা টাকা চুরি করে পালালো কোথায়? আমাদের বাড়ির যে পরিত্যক্ত ঘরটায় ওর মা ওকে নিয়ে সারাদিন থাকতো, সেটা ছোট্টুকে বার করে দেওয়ার পরেই ভেঙে নতুন ঘর করা হচ্ছে। মা মরে যাওয়ার পর ছোট্টু আর বাড়ি মুখ হয়নি। সেখানে এখন ক্লাব ঘর তৈরি হচ্ছে। ছোট্টু রাত্রে চৌধুরীদের দারোয়ানের সাথে শুয়ে থাকতো। কাল রাত্রে সেখানেও ফিরেনি। বাজার না করেই ফিরে এলাম। অনেক খোঁজাখুঁজির পর ওকে পেলাম আমাদের পাশের পাড়া শিব মন্দিরের পেছনের বারান্দা, শালপাতা খিচুড়ি খাচ্ছে। দেখে গা জ্বলে গেল। খাওয়া শেষ হলে কান ধরে জিজ্ঞাসা করলাম, শেষ পর্যন্ত চুরি করলি? মাথা নিচু করে ছোট্ট বলল, কানাই জেঠু সব মাসে ঝন্টু দাদাকে টাকা দেয়, কালও দিচ্ছিল। আমি 10টা টাকা চেয়েছিলাম জিলিপি খাওয়াবো বলে, তুমি তো আসনি কদিন। কানাই জেঠু আমায় লাথি মারলো, বললো, তোকে খাওয়াতে কত টাকা খরচ হয় জানিস, আবার টাকা চাইছিস? জেঠি আমাকে যা খেতে দেয় তাতে পেট ভরে না। তাই আমি সেদিন ওকে অনেক বুঝিয়েছিলাম এসব না করতে। এরপর আমার কথায় ওকে কাজ দিয়েছিল হরি, তার চায়ের দোকানে। একদিন শুনলাম সেখানেও 2টো পাউরুটি নিয়ে পালিয়ে গেছে। খারাপ লাগলেও আমি আর মাথা ঘামাইনি। ছোট্টুকে তো আর কেউ কাজ দেবে না। রেণুকাও খুব অসুস্থ, ওকেও কিছু জানাইনি। আজ আবার পারলাম না। শুনলাম ছোট্ট ফাস্টফুড খাবারের দোকানের সামনের টেবিলে সেদ্ধ করে রাখা ডিমের থেকে 2টো ডিম তুলে নিয়ে দৌড়াচ্ছিল। ভিড়ের মধ্যে থেকে রক্তাক্ত ছোট্টুকে টেনে বার করে আমিও চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে জিজ্ঞেস করলাম, কেন এরকম করিস, কেন? ছোট্ট ফোপাচ্ছিল, এতক্ষণ মাথা নিচু করেছিল। এবার আমার মুখের দিকে তাকালো, ফোপাতেই বলল, আমার খিদে পায় যে। খিদে, হ্যাঁ।